আমার আজকের আলোচনার বিষয়। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি আর আমাদের মাঝে নেই। তিনি মার্কিন ইসরায়েল বোমা হামলায় নিহত হয়েছেন এবং এটা একটা খুবই নির্ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এই হামলা চালানো হয়। এবং এই ইসরায়েল আমেরিকা তারা যে ইন্টেলিজেন্সে কত এক্সপার্ট, আপনি দেখেন যে গত বছর সম্ভবত ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তিনি কান্ট্রি সাইডে গিয়েছিলেন একটা কোল মাইন সম্ভবত পরিদর্শন করতে। সেখান থেকে ফিরে আসার পর 3টা হেলিকপ্টার রওনা করেছিলেন। 2টা হেলিকপ্টার আসলো আর একটা বিধ্বস্ত হলো সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে। এবং আবহাওয়া এত খারাপ যে সেখানে যেতে একদিন সময় লাগলো। গিয়ে দেখে যে ইব্রাহিম রাইসির লাশ পড়ে আছে অন্যান্যরা সহ। তোরা নিশ্চয়ই ইসরায়েলের কাজ, যদি ইসরায়েল স্বীকার করে না, রাজধানী তেহরানে তার জানাজার আয়োজন করা হয়। সেই জানাজা পড়তে আসেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তো হামাস প্রধান ইসমাইল হানিয়া যখন জানাজার নামাজে দাঁড়ালেন তখন তাকে আততায়ীরা গুলি করে হত্যা করে। এবং আমরা এও দেখেছি যে মাত্র কয়েক মাস আগে যখন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হলো, তখন হামলার প্রথম দিনই ইরানের সেনাবাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান আরো কয়েকজনকে একযোগে হত্যা করা হলো। গতকালকে দেখলাম যে হামলার প্রথম দিনই ওই যে আগের যেই বিপ্লবী গার্ডের প্রধান, সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান হত্যা করা হয়েছে। হত্যা করার পরে কিন্তু খামেনি নতুন নিয়োগ দিয়েছিলেন। তারা গতকালকে খামেনির সঙ্গে একদম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ, যিনি কিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী আর কি, এরকম আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বৃদ্ধ মানুষ ছিলেন, সম্ভবত 80 বছর বয়স হবে, এরকম সাদা দাড়ির শুভ্র চেহারার মানুষ। আমরা ইরানি লেভেলের একজন পড়তে চাই। তো এখন আসলে দেখি যে তাকে কিভাবে খুঁজে পেয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। তবে একটা কথা বলি আসলে, যে ইরানের ভিতরে বিশ্বাসঘাতকের অভাব নাই, গুপ্তচরের অভাব নেই। তা না হলে এই রকম সরকারি গোপন নির্ভুল তথ্যগুলো জেনে যায় আমেরিকা এবং ইসরায়েল মুহূর্তের ভিতরে। একটা বিস্তারিত রিপোর্ট করেছে প্রথম আলো। এখানে লিখেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এই কথা জানিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খোমেনির অবস্থান এবং চলাফেরা নজরে রাখছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান, তার অভ্যাস সম্পর্কে আরো নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সূত্র জানায় একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। সূত্র জানায় যে খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। ইসরায়েল আমেরিকার দেওয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। প্রথম রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু যখনই খবর পেল যে শনিবার সকালে ওই কমপ্লেক্সে বৈঠক হবে, তখন হামলার সময় পরিবর্তন করা হয়। কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে। ইসরায়েলের ধারণা ছিল যে সেখানে উপস্থিত থাকবেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আজিজ নাসির জাদেহ, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শাকমানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাবি এবং উপগোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। তখন যুদ্ধবিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলো ছিল দীর্ঘ পাল্লার এবং অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9 কমপ্লেক্সে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন, আর খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান যে আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হয়ে একটি কমপ্লেক্সে। ওই ইসরায়েলি কর্মকর্তা আরো জানান যে ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তবুও এই হামলায় ইসরায়েল কৌশলগত চমক দেখিতে পেরেছে। এই বিষয়ে হোয়াইট হাউস এবং সিআইএ কোনো মন্তব্য করেনি। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছেন যে শনিবারের হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শাকমানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন, হত্যার দাবি করেছিল। অভিযান সংশ্লিষ্টরা বলেন যে এটি দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, আমরা চাইলে তাকে হত্যা করতে পারি। সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন যে সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে আমেরিকার হাতে থাকা তথ্য আরো সমৃদ্ধ হয়েছে এবং 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি এবং তার আইআরজিসি কিভাবে যোগাযোগ এবং চলাফেরা করতেছিল সেই বিষয়ে আমেরিকা আরো বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতা ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও আমেরিকা ও ইসরায়েল ইরানের নেতৃত্ব অবস্থান করা কমপ্লেক্সে হামলার পরবর্তী ধাপে যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করেছিলেন সেই সব স্থানেও হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সরে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সূত্রগুলোর দাবি যে ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের একটা বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই গত কয়েক বছর ধরে কিন্তু
ইরানের যেই পারমাণবিক বিজ্ঞানীগুলো আছে, যারা ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ করে, তাদের অনেকেই টার্গেট করে হত্যা করা হয়েছে। এবং লোক পাঠিয়ে না, কিন্তু ওই ড্রোন পাঠিয়ে ওই কিভাবে যেন ওই একদম অনেক দূর থেকে ওই ড্রোন পাঠিয়ে নির্দিষ্ট জায়গায় ওই বাসায় হামলা করা হয়, হামলায় তারা মৃত্যুবরণ করে। আমি আমার লাইফে এরকম আগে দেখিনি। আমি তো বহু যুদ্ধের কথা শুনেছি, কিন্তু এই ইসরায়েল যেভাবে টার্গেট কিলিং গুলো করে, কোনো লোকজন না পাঠায় দূর থেকে, অত্যন্ত নির্ভুল। আবার লোকও পাঠায়। ইরানের ভিতরে প্রচুর বিশ্বাসঘাতক আছে, প্রচুর ভারতীয় আছে, এবং প্রচুর অন্য দেশের লোক আছে, এবং আবার নিজেরাও আছে। আমি তো এই লন্ডনে আমার সঙ্গে দু একজন ইরানির পরিচয় আছে, মানে ওরকম বিশ্বাসযোগ্য না, তাদেরকে সহজেই মানে টাকা পয়সা দিয়ে কিনা যায়। এই হচ্ছে গিয়ে সমস্যা, যদি নিজেদের ভিতরে ইউনিট না থাকে। আসলে বুঝি না যে বিমান আসতেছে, ক্ষেপণাস্ত্র আসতেছে, এগুলো আসলে তো রাডারে ক্যাচ করার কথা। এবং আমি জানি না যে পৃথিবীর কোনো দেশে এইভাবে, মানে আমি আগে মনে করতাম কি যে এটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এদেরকে ধরা তো সহজ না, এটা যত বেশি না কেন, গরিব হোক ধনী হোক, যেভাবে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেল, আবার ইরানের ধর্মীয়তাকে হঠাৎ করে মেরে ফেললো, মানে আমেরিকা ইসরায়েলের কাছে আসলে এগুলো কোনো ব্যাপার না। তো পৃথিবীর যে ল অ্যান্ড অর্ডার, যেটা আন্তর্জাতিক আইন, এগুলো আসলে আর কেউই মানতেও চায় না, কেউ মানার ধারও ধারে না। আমরা নতুন বিশ্বে প্রবেশ করলাম, এবং এই যে ইরানের সুপ্রিম লিডার খামেনি মারা গেল, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ আরো চলবে, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে। ইরান যদিও 3 সদস্যের একটা কমিটি গঠন করেছে, যারা দেশ চালাবে। এখন ইরানের কাছে আর কি পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ আছে আমি জানি না, কিন্তু ইরান যদি একটা মাসে যুদ্ধ কন্টিনিউ করতে পারে, তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতির 12টা বাজবে, এবং আমরা যেই আমাদের দেশের রেমিটেন্স গুলো যে মধ্যপ্রাচ্য থেকে আসে, সেখানে কিন্তু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে ইরান সর্বোচ্চ প্রতিশোধ চাইছে। রাষ্ট্রীয়ভাবেই ইরানের কর্মকর্তারা, প্রেসিডেন্ট, স্পিকার সকলেই সর্বোচ্চ প্রতিশোধের কথা বলছেন, এবং সারা মধ্যপ্রাচ্য জুড়ে তারা প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছেন। ইরান বলছে প্রতিশোধ নেওয়া এখন তাদের বৈধ কর্তব্য এবং দায়িত্ব। এরই মধ্যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের মসজিদে এই লাল পতাকা উড়িয়ে দেওয়ার অর্থ হলো ইরান রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ প্রতিশোধ চায় এবং সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণে এক রকমের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইরানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় একটি ধর্মীয় শহর কৌমের এক হচ্ছে জামকারান মসজিদ। সেই জামকারান মসজিদের গম্বুজের ওপর এই লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটাকে ইরানের অভ্যন্তরে যে কঠোর প্রতিক্রিয়া, মানে যে শোক, যে ক্ষোভ তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মাধ্যমে, সে ক্ষোভ এবং শোকের প্রতীক হিসেবে এই লাল পতাকা উঠানো হওয়ার অর্থ হচ্ছে যে মসজিদে লাল পতাকা ওড়ানোর মাধ্যমে ইরানিরা প্রতিশোধ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ এক যুদ্ধের আগাম ভবিষ্যৎবাণী করে ইরানি সংস্কৃতি অনুযায়ী, এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে এটা দেশে এবং বিদেশে শত্রুদেরকে একটা কঠোর বার্তা পৌঁছে দেবে যে ইরান সর্বতোভাবে কঠোর প্রতিশোধের জন্য প্রস্তুত এবং বিচার নিয়ে আসবার জন্য দৃঢ় সংকল্প। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলছে এই লাল পতাকাটি প্রতিশোধের প্রতীক। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সৃষ্টি হয়েছিল, যিনি কিনা ইরানের সব নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিতেন, আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির বিষয়, এবং ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃত ছিলেন। এবং এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার এই পদটি 1979 সালের ইসলামী প্রেসিডেন্টের ওপরে কিন্তু স্থাপন করা হয়েছিল। কাজেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা, স্পিরিচুয়াল লিডারের ওপর এই হামলা এবং তাকে হত্যা করার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে দেখছেন। এবং সে কারণে অনেকেই এমন বিশ্লেষণ করছেন বিশ্বজুড়ে যে এই যে আকস্মাৎ ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলা, এবং সেই হামলার মাধ্যমে শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেলা, এর ফল হয়তো শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের জন্য এবং পুরো বিশ্বের জন্য ভালো হবে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হামলা অব্যাহত রাখবেন যতক্ষণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হবে, তার ভাষায় পুরো বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত না হবে। এই যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হলো, সেই পতাকা ওড়ানোর অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেছেন। ইরানের ব্যাপক শোক চলছে, রাজপথে মানুষ খামেনির ছবি নিয়ে নেমে এসেছেন। 40 দিনের রাষ্ট্রীয় শোক তো চলছেই। বেশ কয়েকটি গণমাধ্যম তাই বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কম শহরের এই ধর্মীয় পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। এরই মধ্যে খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য 3 জনের একটি পরিষদ গঠন করে দেওয়া হয়েছে, এবং 3 জনের সেই পরিষদে ইরানের প্রেসিডেন্ট আছেন, ইরানের বিচার বিভাগের প্রধান এবং ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি আছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ইরান সরকারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খামেনির মৃত্যুর পর সেখানে এসে প্রথম বিবৃতিতেই বলেছেন যে ইরান মনে করে এখন প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। তিনি বলেছেন কোনায় মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, ঐতিহাসিক এই অপরাধের যারা প্ররোচক এবং যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করছে। দুবাই, দোহা, আবুধাবি, বাহরাইনে রোববার সারা দিন ধরে
করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা তো চালিয়েছেই, দুবাই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে, দুবাইয়ের বুর্জ আল খলিফার বিলাসবহুল ভবনে হামলার ঘটনা ঘটেছে আবুধাবির বিমানবন্দরে, এমনকি কুয়েত থেকে খবর এসেছে যে কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করছে তারা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। এই আব্রাহাম লিঙ্কন মার্কিন রণতরীটি গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন আছে এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা এই বার্তা দিয়ে রেখেছিল যে সর্বতোপ্রস্তুত, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প দাবি করেছে যে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। সে খবর দিয়েছে আল জাজিরা এবং আল জাজিরার সেই খবরে বলা হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের এক বিবৃতিতে এটা বলেছে যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। ইরানের নিন্দাবাদ জ্ঞাপন করা হচ্ছে যে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টত বলেছেন যে ইসিদের উপর ইরান বরং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে, কারণ যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব হচ্ছে না, কাজেই ইরান এই সময়ে মার্কিন যেসব ঘাঁটি আছে প্রতিবেশী দেশগুলোতে সেগুলোতে হামলা চালাচ্ছে, এগুলোকে মার্কিন লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে করাচ্ছেন যে গত জুনে 2025-এর জুনে যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল ইরানে, তখনই ইরান এই হুমকি দিয়ে রেখেছিল বা ইরানে আবারও হামলা করলে ইরান এই পুরো অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে, স্থাপনা আছে, সেগুলোতে হামলা করবে এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠবে। ইরান শুধুমাত্র এখন আর তার এই প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে সীমিত রাখে নাই, সাইপ্রাসে গিয়ে হামলা করেছে এবং ইরানের সাইপ্রাসের এই হামলাটিকে ইউরোপের প্রথম দেশে হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে সংবাদ মাধ্যমে। ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিমে অবস্থিত ছোট দেশ সাইপ্রাসে 2টো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। দেশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং তিনি বলেছেন যে ইরান সাইপ্রাসের অভিমুখে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেখানে আবার ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে, তবে ব্রিটিশ সৈন্যদের লক্ষ্য করে সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত যুক্তরাজ্য এখন পর্যন্ত পায়নি হামলা প্রসঙ্গে। তাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি, তবে এগুলোর ধরন দেখে মনে হচ্ছে ইরানের এই হামলাগুলো হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার বাসনা থেকে, কারণ পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আপত্তিও আছে এবং তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে ইসরায়েল তার বিপুল বিমান বহর এবং গুরুত্বপূর্ণ সম্পদ সব এনে এখানে লুকিয়ে রাখে, মানে এই সাইপ্রাসে লুকিয়ে রাখে। কাজেই সে কারণেই সাইপ্রাসকেও ইরান তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে এখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে। তার মানে এই যে ইরান এই অঞ্চলে তার যতটুকু সক্ষমতা আছে তার মধ্যেই যে হামলা পরিচালনা করছে, সেই হামলা পরিচালনার ফলেই পুরো বিশ্বে শুধুমাত্র যে বিমান চলছে, দুবাই, দোহা, আবুধাবির বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল প্রতিষ্ঠানগুলো তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছে, এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, শুধু সেটাই সমস্যা নয়, কিংবা ইরান, ইরাক, সিরিয়া, ইসরায়েল এই পুরো অঞ্চলের আকাশসীমা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকেই পুরো বিশ্ব একরকমের এই যুদ্ধে থমকে দাঁড়িয়েছে তাই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, হরমুজ যাওয়া করে এবং এই যে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ যে পথ, হরমুজ প্রণালী পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র পথ। এবং ইরান এবং মধ্যপ্রাচ্য যেহেতু বিশ্বজুড়ে তেলের এবং জ্বালানির প্রধানতম উৎস, সে কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই। এবং এরই মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।